আজকে আমরা পড়ব জীবজ নাইট্রোজেন সংবন্ধন। এখানে কি বলছে যে পদ্ধতিতে প্রকৃতির মুক্ত নাইট্রোজেন মানে অর্থাৎ সেদিন আমি যেটা বলেছিলাম ক্লাসে যে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78%। আমাদের এই নাইট্রোজেন থাকে হচ্ছে 78%, যেটা থাকে কিনা না বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেন যখন কোনো জীবাণু বা নীলাভ সবুজ শৈবাল দ্বারা বা নীলাভ সবুজ শৈবালের ক্রিয়ার ফলে যখন সেটা অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয় তখন তাকে বলা হয় না জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ। মানে কি, এই যে নাইট্রোজেন, এই যে নীলাভ সবুজ শৈবালের ক্রিয়ার ফলে এই যে নাইট্রোজেন সেটা কিসে পরিণত হচ্ছে না NH3 বা অ্যামোনিয়াতে পরিবর্তিত হচ্ছে বা রূপান্তরিত হয়ে সেটা আবদ্ধ হচ্ছে। সেইটাকে বলা হয় জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ। এই সংবন্ধনটা, এই যে জীবজ নাইট্রোজেন সংবন্ধন, এইটা দুইভাবে হয়ে থাকে। আমি সেদিন সেটা ছক করে লিখেছিলাম যেটা বোর্ডে, সেটা বললেই হবে। কি ছিল প্রথমটা ছিল না স্বাধীন জীবের দ্বারা, ঠিক আছে। আরেকটা হচ্ছে মিথজীবী জীবের দ্বারা, ঠিক আছে। এইটা কি হয় স্বাধীনজীবী জীব দ্বারা। স্বাধীনজীবী জীবে আমি সেদিন বলেছিলাম যে কিছু নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, মানে যে সমস্ত জীবাণুগুলো সেই নাইট্রোজেনটাকে বায়ুমণ্ডল থেকে নিজেদের শরীরে আবদ্ধকরণ করছে, সেই সমস্ত জীবাণুদেরকে বলা হয় নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু। সেগুলো কি বলেছিলাম, সেগুলোর মধ্যে ছিল প্রথম জন ছিল হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম, আর একটা ছিল অ্যাজেটোব্যাক্টর। কি ছিল? ক্লস্ট্রিডিয়াম। হ্যাঁ, এর নিচে এরকম নামের নিচে সর্বদা এরকম করে একটা দাগ দিতে হবে, কারণ এটা তো ল্যাটিন শব্দ না, আর বৈজ্ঞানিক শব্দ, ওই জন্য নিচে একটা করে দাগ দিতে হয়। আর একটা কি ছিল? অ্যাজেটোব্যাক্টর, ঠিক আছে। এরা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু তো বললাম। এবার আর একটা আছে কি না নীলাভ সবুজ শৈবাল, যেটা আমি সংজ্ঞাতে বললাম যে কিছু পরিমাণে জীবাণু বললাম। এই স্বাধীনজীবী জীবেদের মধ্যে এই নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুগুলো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে অ্যাজেটোব্যাক্টর। আর এর মধ্যে যদি আমি নীলাভ সবুজ শৈবালগুলি দেখি, সেইগুলোর মধ্যে আমি ছক করে বলেছিলাম কি একটা হচ্ছে অ্যানাবিনা, আর একটা হচ্ছে নস্টক। একটা বলেছিলাম অ্যানাবিনা, একটা হচ্ছে নস্টক, ঠিক আছে। তো এরা কি করছে না বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন বা N2 গ্রহণ করছে। এর নাইট্রোজেন গ্রহণ করলো,
তারপরে কি হয়, তাদের দেহকোষে সেটি অ্যামোনিয়া রূপে আবদ্ধ হলো। কি হলো, তাদের এই যে দেহকোষে এই যে নাইট্রোজেনটা তারা সংগ্রহ করলো বায়ুমণ্ডল থেকে, সেটা কি হচ্ছে, অ্যামোনিয়া বা NH3 রূপে সংবন্ধন হলো বা আবদ্ধকরণ হলো। ঠিক আছে, এরপর যখন এইসব অণুজীবগুলো মৃত্যু ঘটছে, এই নীলাভ সবুজ শৈবাল বা এই জীবাণুই বলতে পারি, এদের যখন মৃত্যু ঘটছে তখন কি হচ্ছে না, তাদের শরীরে তো অ্যামোনিয়া ছিল, নাইট্রোজেনটা অ্যামোনিয়া রূপে আবদ্ধকরণ ছিল। ঠিক আছে, এবং এর ফলে সেই নাইট্রোজেন ঘটিত অ্যামোনিয়াটা মাটিতে মিশলো। মাটিতে মেশার পর এইটা যখন দেখা হয়, তখন প্রতি বছর এইটা থেকে প্রায় 10 থেকে 20 কেজি নাইট্রোজেন পাওয়া যায় একর প্রতি, পার একর। ঠিক আছে, এই যে নাইট্রোজেনটা পাওয়া যাচ্ছে। তাহলে আরেকবার বলে দিই যে স্বাধীনজীবী জীবের দ্বারা কিভাবে হচ্ছে এই ব্যাপারটা। তাহলে প্রথমে বলেছিলাম যে স্বাধীনজীবী মাটিতে বসবাসকারী কিছু স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু থাকে, যেগুলোর মধ্যে আমরা পড়েছিলাম ক্লস্ট্রিডিয়ামকে, অ্যাজোটোব্যাক্টরকে। ঠিক আছে, এই দুটোকে আমরা পড়েছিলাম। এগুলো ছিল নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু। এই নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর সঙ্গে আরও কী কী পড়েছিলাম না, নীলাভ সবুজ শৈবাল। এই যে নীলাভ সবুজ শৈবালের মধ্যে আমরা প্রথম দেখেছিলাম হচ্ছে অ্যানাবিনা, আর দ্বিতীয় নম্বরে আমরা দেখেছিলাম নস্টককে। এই দুই নীলাভ সবুজ শৈবাল এবং এই দুই নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটোব্যাক্টর মিলে কি করছে না, আমাদের এই বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করছে। নাইট্রোজেন গ্রহণ করে তাদের দেহকোষে সেই নাইট্রোজেনটা অ্যামোনিয়া রূপে আবদ্ধ থাকার পর যখন তাদের মৃত্যু ঘটছে, তখন সেগুলো কি হচ্ছে না, সেই নাইট্রোজেনটা মাটিতে সঞ্চিত হওয়ার পর এই পদ্ধতিতে কি হয় না, বছরে আমি যদি হিসাব করি তাহলে সেই মাটিতে কি হবে না, 10 থেকে 20 কেজি, এই 10 থেকে 20 কেজি নাইট্রোজেন প্রতি একরে সেটা সঞ্চিত হবে। এটাই হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, এরপর আমরা আসবো যে মিথজীবী জীবেদের মধ্যে কীভাবে হয়। ঠিক আছে, মিথজীবী জীবেদের মধ্যে কি হচ্ছে না, মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে প্রথমে আমরা পাচ্ছি বিভিন্ন প্রজাতির রাইজোবিয়ামকে। আমরা পাচ্ছি কি হিসাবে না, মিথজীবী ব্যাকটেরিয়া রূপে আমরা রাইজোবিয়ামকে পাচ্ছি। এরা কি হয় যে সিম্বগোত্রীয় উদ্ভিদ, বা সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে অনেকে বুঝতে নাও পারে, সিম্বগোত্রীয় উদ্ভিদ কি বললাম, যে সিম্বিগোত্রীয় উদ্ভিদ। সিম্বিগোত্রীয় উদ্ভিদ বলতে বোঝায় হচ্ছে এই যে মটর, হ্যাঁ, তারপরে ছোলা, এই সমস্ত উদ্ভিদদেরকে সিম্বিগোত্রীয় উদ্ভিদ বলা হয়, বা সিম যেগুলো থাকে, বা ইত্যাদি লিখে দিলাম, আরও থাকে অনেক কিছু। ঠিক আছে, এই সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে একটা অর্বুদ থাকে। কি থাকে, মূলের অর্বুদ।
অর্বুদ থাকে, অর্বুদ বা গুটিতে এই যে এই ব্যাকটেরিয়াটা, এই মিথজীবী যে ব্যাকটেরিয়া রাইজোবিয়াম যেটা বললাম, সেটা কি করে না আশ্রয় নেয়। সেটা কি হয়, ধর এটা একটা গাছ, ঠিক আছে, সাপোজ এটা একটা গাছ, এটা নিচে ধর এরকম করে অনেক শিকড় আছে বা মূল আছে। মূলের এইসব জায়গাতে আমি যদি দেখাই জিনিসটাকে বড় করে একটু, এই যে মূলের যেটা এরকম এরকম ধরে একটা গোল 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 এরকম করে যে জিনিসগুলো থাকে না মটর গাছের বা এমনি গাছের যেগুলো থাকে গোল 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 গোল, এই গোল 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 জিনিসটাকে বলা হচ্ছে অর্বুদ, ঠিক আছে। আর এই অর্বুদে কি হয় না আমাদের এই যে মিথজীবী ব্যাকটেরিয়া যেটা বললাম রাইজোবিয়াম, এটা বাসা বাঁধে, ঠিক আছে। এর ফলে কি হয় না যেহেতু আমাদের এই রাইজোবিয়ামটা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে, ঠিক আছে। এবার আমাদের উদ্ভিদের দরকার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন যখন দরকার, সে তো চাইবে কেউ যে একজন ওকে নাইট্রোজেন দিক, ঠিক আছে। এবার সেই কাজটা তখন রাইজোবিয়াম হচ্ছে, ভাই আমি তাহলে তোমাকে নাইট্রোজেন দেবো, তাহলে তুমি আমাকে থাকতে দাও। তা তখন গাছ বলছে ঠিক আছে, তাহলে তোমাকে আমি থাকতে দিচ্ছি, ঠিক আছে। এবার এবার মানে কি বলে রাইজোবিয়াম বলছে যে তোমার এই যে শর্করা জাতীয় যে খাদ্যগুলো, তাহলে ওটা আমাকে দাও, তার বদলে তাহলে তোমাকে আমি নাইট্রোজেন দেবো। ও বলে ঠিক আছে। ও ভাবছে যে আমার শর্করা জাতীয় খাবার দিচ্ছে ওকে, তার বদলে যদি আমাকে ও নাইট্রোজেন দেয় তাহলে আমারই ভালো, ঠিকই আছে। এবার ওই জন্য এই যে অর্বুদটা আছে, এই অর্বুদে এই রাইজোবিয়ামটা থাকে। এই রাইজোবিয়ামটা কি করে বললাম যে বাতাস থেকে আমাদের কি করে না নাইট্রোজেনটাকে সংগ্রহ করে উদ্ভিদের শরীরে বা উদ্ভিদ দেহে সঞ্চারণ করে, ঠিক আছে। এরপর বইয়ে দেওয়া আছে হ্যাঁ একটা বলা আছে যে লেগ হিমোগ্লোবিন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। লেগ হিমোগ্লোবিন এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট আছে, আমি বলছি ব্যাপারটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে লেগ হিমোগ্লোবিনটা হচ্ছে যে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে ব্যাকটেরিয়ার মিথজীবিতার ফলে আয়রন সমৃদ্ধ এক ধরনের রঞ্জক যৌগ গঠিত হয়, একে বলা হয় লেগ হিমোগ্লোবিন। তাহলে কি বললাম যে এই যে সিম্বগোত্রীয় উদ্ভিদ বলছি বা সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে ব্যাকটেরিয়ার মিথজীবিতার ফলে কি হয় না আয়রন সমৃদ্ধ এক ধরনের রঞ্জক যৌগ, আয়রন সমৃদ্ধ এক ধরনের যৌগ এক ধরনের রঞ্জক যৌগ গঠিত হয়, যা মানে যাকে বলা হয় লেগ হিমোগ্লোবিন, ঠিক আছে। এইটার কাজ কি এটা তো বললাম। এটার লেগ হিমোগ্লোবিনের একটা অ্যাডভান্টেজ আছে না, যে যখন সিম্বি গোত্রীয় উদ্ভিদের যে অর্বুদ আছে, ঠিক আছে, সেই অর্বুদে কি হয় না অক্সিজেন থাকে। এবার সেই অক্সিজেন কি করে, এই যে নাইট্রোজেন যেটা সংবন্ধন করছে, নাইট্রোজিনেজ যে ব্যাকটেরিয়া কি বলছে এখানে লিখি তাহলে ভালো হবে। কি বলছে অর্বুদে কি থাকছে অক্সিজেন। এবার অক্সিজেন কি করছে নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে বাধা দিচ্ছে, কার ওপর বাধা সৃষ্টি করছে না, যেটা হয় যে নাইট্রোজেন
কি বলে এটা, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী নাইট্রোজিনেজ উৎসেচককে বাধা সৃষ্টি করছে। এই অক্সিজেন বলছে আমি নাইট্রোজেনকে ঢুকতে দেবো না। এবার সেই মুহূর্তে আসছে কে না লেগ হিমোগ্লোবিন। এই যে লেগ হিমোগ্লোবিন যেটা আসছে, সে লেগ হিমোগ্লোবিন কি করছে না অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। বলি ব্যাপারটা, লেগ হিমোগ্লোবিন O2 এর সঙ্গে যুক্ত হচ্ছে। এরপর কি করছে না, এই যেটা বলেছিলাম যে নাইট্রোজেন সংবন্ধনকারী যে উৎসেচক নাইট্রোজিনেজ, যে উৎসেচকের যে ক্রিয়াশীলতা মানে বলতে গেলে যে যেটা নাইট্রোজেনের সংবন্ধন করছিল না, সেটার হারকে বাড়িয়ে দেবে, সেটার হারকে বৃদ্ধি করছে। এর ফলে কি হচ্ছে না, নাইট্রোজেনটা বায়ুমণ্ডল থেকে খুব শীঘ্র উদ্ভিদ দেহে সঞ্চার ঘটছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই লেগ হিমোগ্লোবিনের যেটা কাজ। ঠিক আছে, তাহলে এইটুকুটা বললাম যে লেগ হিমোগ্লোবিনটা তাহলে আরেকবার বলে দিই। যে লেগ হিমোগ্লোবিনটা এটা বলছিলাম, সেটা হচ্ছে যে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মধ্যে আয়রন সমৃদ্ধ এক ধরনের রঞ্জক যৌগ। ঠিক আছে, সেটা যদি অর্বুদে না থাকে তাহলে উদ্ভিদ নাইট্রোজেন সংবন্ধন করতে পারবে না। যদিও পারে, যদি ধরা যাক সে পারলো অর্বুদ, তাহলে এত কম পরিমাণে নাইট্রোজেন সংবন্ধন করবে মানে যেটা নগণ্য খুব। ঠিক আছে, এর নাইট্রোজেন সংবন্ধন করতে দিচ্ছে না। এরপর আমি কি বললাম যে যদি লেগ হিমোগ্লোবিন যদি থাকে তাহলে সেটা কি করবে না, সেটা অর্বুদের মধ্যে যে অক্সিজেন আছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, যে নাইট্রোজেনের যে উৎসেচক তার ক্রিয়াশীলতা বৃদ্ধি করবে, তার কাজ করার ক্ষমতাকে তাড়াতাড়ি করবে। এর ফলে কি হবে না, নাইট্রোজেন সংবন্ধনে খুব দ্রুত হবে। ঠিক আছে, এটাই ছিল লেগ হিমোগ্লোবিন। এই যে লেগ হিমোগ্লোবিন যেটা বললাম, সেটাকে এরকম বলার কারণ হচ্ছে যে আমাদের প্রাণীদেহে হিমোগ্লোবিন সদৃশ জৈব যৌগ থাকায় এই গোত্রের উদ্ভিদের মূলেই রাইজোবিয়াম বাসা বাঁধে। ঠিক আছে, তো কি হিমোগ্লোবিন বলার কারণ হচ্ছে যে লেগ হিমোগ্লোবিন আমি বললাম যে আয়রন জাতীয় যৌগ থাকে। হ্যাঁ, ঠিক আছে, আর আমাদের শরীরে যেটা হিমোগ্লোবিন থাকে, রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে লাল বর্ণের। হ্যাঁ, তো ওইখানেও আয়রন থাকে, আয়রনের যে যৌগগুলো সেগুলো থাকে। এই জন্য হিমোগ্লোবিন এটা বলা যায় প্রাণীদের দেহে যেহেতু থাকে, আর এটা অর্বুদে থাকে প্রাণীদেহের যেটা হিমোগ্লোবিন সদৃশ। ঠিক আছে, হিমোগ্লোবিন সদৃশ। ঠিক আছে, এটা হলো। তারপরে কি হয়, তারপরে যেটা বললাম যে নাইট্রোজেন সংবন্ধনকারী এখানে কি ঘটে, কি থাকে। এখানে থাকে হচ্ছে বিভিন্ন নীলাভ শৈবাল,
নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের মধ্যে যেটা আগে পড়েছিলাম স্বাধীনজীবী জীবেদের মধ্যে নীলাভ সবুজ শৈবাল পড়েছিলাম, সেগুলোর মধ্যে কি থাকছে না অ্যানাবিনা থাকছে। এই অ্যানাবিনা নামক যে নীলাভ সবুজ শৈবাল সেটা কি করছে না অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্র গহ্বরে মানে হচ্ছে যে পাতার মধ্যে যে সালোক সংশ্লেষ ঘটে, ঠিক আছে। এর সালোক সংশ্লেষ ঘটার জন্য দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড পাতা মানে আমাদের উদ্ভিদ গ্রহণ করে আর অক্সিজেন ছেড়ে দেয় বায়ুমণ্ডলে, ঠিক আছে। এবার সেইখানকার যে ছিদ্র না তাকে পত্র গহ্বর বলছে। সেই পত্র গহ্বরে নামক ফার্নের পত্র গহ্বরে, ঠিক আছে। আর কোথায় থাকছে সাইকাস নামক ব্যক্তবীজী গাছের মূলে। সাইকাস নামক ব্যক্তবীজী গাছের মূলে এই নীলাভ সবুজ শৈবাল এই অ্যানাবিনাটা বাস করছে, ঠিক আছে। বাস করে কি করছে না নাইট্রোজেন সংবন্ধন করছে, ঠিক আছে। আর এই শৈবালগুলো মুক্ত অবস্থাতেও নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানটাতে যে এই শৈবালগুলি মুক্ত অবস্থাতেও বায়ুমণ্ডল থেকে N2 বা নাইট্রোজেন সংগ্রহ পারে, ঠিক আছে। এরপরে আমরা আসব শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন, ঠিক আছে। আসব যে কি শিল্পজাত N2 সংবন্ধন, ঠিক আছে। শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধনটা খুবই সহজ। এখানে কি হয় না শহরের যে কলকারখানা থাকে, কলকারখানার যে কি হয় যে নাইট্রোজেন কলকারখানার নাইট্রোজেন ঘটিত যে বজ্র উৎপন্ন হয় সেইগুলি নদীর জলে বাহিত হয়, ঠিক আছে। যদি বন্যার সৃষ্টি হয় তবে কি হয়, তবে নদীর উপকূলবর্তী অঞ্চলে জল ঢুকে যায়, এবার জল ঢুকলো, জলে কি ছিল না নাইট্রোজেন ঘটিত বজ্র,
সেই নাইট্রোজেন ঘটিত বজ্র কী হয়, জল ঢুকে যায়, এর ফলে কী হয় যে নাইট্রোজেন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মাটিতে বললে হবে, মাটিতে সঞ্চিত হয়। ঠিক আছে, এটা একভাবে গেল। আর একরকমভাবে কী হচ্ছে না, আমাদের যেগুলো আমরা সার প্রয়োগ করি না, কি বলতে পারি যে জমিতে সার প্রয়োগের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন এর পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, এইভাবে আমাদের যেটা বলছিলাম যে শিল্পজাতভাবে এটা নাইট্রোজেন সংবন্ধন না, সেটা ঘটে থাকে। তাহলে বুঝতে পারা গেল যে শিল্পজাতভাবে কীভাবে নাইট্রোজেন সংবন্ধন করা যায়। শিল্পজাতভাবে খুবই সহজ, কি হয় না দুভাবে হতে পারে। একটা হচ্ছে কলকারখানার যেটা নাইট্রোজেন ঘটিত বজ্র যেটা বললাম, যে সেটা যখন কলকারখানা থেকে বেরিয়ে গিয়ে আমাদের এই নদীর জলে গিয়ে বাহিত হয়, তখন এবার যদি সেই নদীতে যদি বন্যার সৃষ্টি হলো, ঠিক আছে, বন্যার সৃষ্টি হলে কি হবে যে নদীর যে দুকুল ছাপিয়ে যাবে, পার্শ্ববর্তী অঞ্চলে জল ঢুকে যাবে। জল ঢুকে গেলে কি হবে না, আমি বলেছিলাম যে কারখানার যে নাইট্রোজেন ঘটিত বজ্র সেটা কি হচ্ছে না, না নদীর জলের সঙ্গে মিশে আছে। সেই নদীর জলের সঙ্গে যখন মিশে আছে, তখন সেটা যদি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে যায়, তাহলে নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো বা বজ্রগুলো সেগুলো চলে যাবে। সেগুলো চলে গেলে কি হবে না, সেইখানে সেই মাটিতে, নদীর পাশে তো বেশিরভাগ মাটিই থাকে না, যেগুলো কী বলে সমভূমি যেগুলো অঞ্চলগুলোতে থাকে, ঠিক আছে, সেই সমভূমি অঞ্চলে জমিগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হবে। ঠিক আছে, এইভাবে এক প্রকারভাবে শিল্পজাতভাবে নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে। আরেকভাবে বলতে পারি, এই জমিতে বিভিন্ন সার, যেমন কি বলতে পারি, ইউরিয়া হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। সারগুলো লিখে দিচ্ছি, সারগুলো কি কি না, ইউরিয়া, অ্যামোনিয়া, তারপর আরেকটা সার পাওয়া যায় NPK, সেখান থেকে নাইট্রোজেন, ফসফেট আর থাকে পটাশিয়াম, যেগুলো পাওয়া যায়। এই সমস্ত সারগুলো যদি প্রয়োগ করা হয় জমিতে, তাহলে কি হবে না, জমির যেটা নাইট্রোজেনের পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আজ অবধি বোঝা গেল?